ডিভোর্সি আইপিএস স্ত্রী ৫ বছর পর স্বামীর কুঁড়েঘরে পৌঁছালেন। সত্যিটা জানতে পেরে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি ঝাড়খণ্ডের ধানবাদ থেকে প্রায় ৫০ কিমি দূরে অবস্থিত রামপুর গ্রামের। দুপুরের সময় ছিল। গ্রামের কাঁচা রাস্তায় হঠাৎ ধুলো উঠতে লাগল। একটি সরকারি সাদা এসইউভি গ্রামের মাঝখানে এসে থামল। নম্বর প্লেটটি সরকারি ছিল এবং গাড়ি থামতেই ড্রাইভার সোজা হয়ে বসল। গ্রামবাসী বুঝতে পারল এটি কোনো সাধারণ গাড়ি নয়। গাড়ির দরজা খুলল এবং যেমনই সেই মহিলা বাইরে নামল, পুরো গ্রাম কোনো কথা না বলে নিস্তব্ধ হয়ে গেল। খাকি আইপিএস উর্দি, কাঁধে তারা, কোমরে বেল্ট, মুখে সেই শক্তি, সেই অফিসারের আভিজাত্য। ইনিই ছিলেন আরতি সিং, এলাকার আলোচিত আইপিএস অফিসার। কোনো সাইরেন ছিল না, কিন্তু তার উপস্থিতি যথেষ্ট ছিল। ড্রাইভার ধীরে থেকে জিজ্ঞাসা করল, ম্যাডাম? ঠিক তখনই আরতির নজর সামনে পড়ল, একটি খড়ের দেওয়ালের কুঁড়ে ঘরের ওপর। সে শুধু মাথা নাড়ল। হ্যাঁ। গ্রামের মহিলারা দরজার আড়াল থেকে দেখতে লাগল। বয়স্করা চুপচাপ দাঁড়িয়ে রইল। বাচ্চারা ভয়ে থমকে গেল। আইপিএস অফিসার গ্রামে এসেছেন, কিন্তু কোনো রেইড বা অভিযানের জন্য নয়। তিনি সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলেন, যেখানে ৫ বছর আগে একটি সম্পর্ক ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। কুঁড়েঘরের ভেতরে ছিল মোহন, সেই লোকটা যে একসময় তার স্বামী ছিল। আরতি দরজার সামনে এসে থমকে দাঁড়ালেন। উর্দিতে দাঁড়িয়েছিলেন, পুরো আভিজাত্য সাথে ছিল, কিন্তু দরজায় হাত তুলতে পারলেন না। কারণ আজ তিনি কোনো অপরাধীর সামনে ছিলেন না। আজ তিনি নিজের অতীতের সামনে দাঁড়িয়েছিলেন। দরজার সামনে দাঁড়িয়ে আরতির চোখের সামনে হঠাৎ ৫ বছর আগের স্মৃতিগুলো ভেসে উঠল। ৫ বছর আগে এই রামপুর গ্রামই ছিল, কিন্তু তখন আরতির পায়ে এই খাঁকি জুতো ছিল না। তখন তার কাঁধে কোনো তারা ছিল না, আর মুখে এই কঠোরতাও ছিল না। তখন তার হাতে বই থাকত, আর চোখে স্বপ্ন। আরতি গ্রামের সেই মেয়েদের মতো ছিল না যারা ভাগ্যকে চুপচাপ মেনে নেয়। সে প্রশ্ন করত, সে এগিয়ে যেতে চাইত। মোহনকে সে প্রথমবার পুকুরের কাছে দেখেছিল। সে চুপচাপ জাল গুটিয়ে রাখছিল, আর আরতি তাকে অনেকক্ষণ ধরে দেখছিল। মোহন বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো সরাসরি হৃদয়ে গিয়ে পৌঁছাত। ধীরে ধীরে কথা হলো। আরতি নিজের স্বপ্নের কথা জানালো। মোহন জানালো নিজের পরিস্থিতির কথা। আরতি বলেছিল, আমি অফিসার হতে চাই। মোহন না হেসে না বাধা দিয়ে বলেছিল, হয়ে যাও। ঠিক এই কথাটাই আরতির কাছে অন্যরকম মনে হয়েছিল। কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই, শুধু ভরসা। বিয়ে হলো তো গ্রাম বলল, মেয়েটি অনেক দূর চলে যাবে। মোহন কাউকে কিছু বলল না, আরতিও না। ছোট ঘর ছিল, খড়ের দেওয়াল, একটি চারপাই আর এক কোণে বইয়ের স্তূপ। আরতি সারা রাত ধরে পড়াশুনো করত। মোহন পাশে বসে থাকত, কখনো লণ্ঠন ঠিক করত, কখনো জল এনে রাখত। সে কখনোই বলেনি যে আরতির জন্য তার হাতে সময় নেই। যখন প্রথমবার পরীক্ষায় আরতি ফেল করল, সে সারা রাত ধরে কেঁদেছিল। মোহন কোনো ভাষণ দেয়নি, শুধু সকালে বলল, আজ মাঠে বেশি কাজ আছে, বিকেলে পড়ে নিও। আরতি বুঝতে পেরেছিল যে মোহন তাকে দুর্বল হতে দেবে না। দ্বিতীয়বারও হল না। গ্রামবাসী টিটকারি দিল। মোহন সব শুনল আর চুপ থাকল। তৃতীয়বার যখন রেজাল্ট এলো এবং আরতির নাম লিস্টে ছিল, তখন মোহন অনেকক্ষণ ধরে সেই কাগজটির দিকে তাকিয়ে রইল। সে ধীরে থেকে বলেছিল, এখন তুমি অফিসার হয়ে গেলে। সেদিন তার গলায় গর্ব ছিল, ভয় নয়। পোস্টিংয়ের পর সব বদলাতে লাগল। শহর, বড় বাড়ি, নতুন দুনিয়া। শুরুতে আরতি আগের মতোই ছিল। মোহনকে নিজের সাথে রাখত, তাকে সম্মান করত, কিন্তু যেমন যেমন উর্দির ওজন বাড়ল, সম্পর্কগুলো হালকা হতে লাগল। অফিসের কথা ঘরে আসতে শুরু করল, মিটিং, কলস, ফাইল। মোহন ওখানেই ছিল, কিন্তু এখন সে শুধু ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছিল। একদিন আরতি বলল, তুমি এই গ্রামের মতো জামাকাপড় পরো না। মোহন কিছু বলল না। অন্যদিন বলল, আমার সিনিয়ররা আসেন, একটু সাবধানে থেকো। মোহন মাথা নাড়ল। ধীরে ধীরে আরতির বিরক্তি বাড়তে লাগল। মোহনের নীরবতা তাকে বিঁধতে লাগল। তার মনে হতে লাগল যে মোহন তার উন্নতিতে ফিট হচ্ছে না। এক সন্ধ্যায় আরতি যখন কোনো অফিসিয়াল ডিনার থেকে ফিরল, মোহন শুধু এটুকু বলল, তুমি অনেক বদলে গেছ। আরতি উর্দি খুলতে খুলতে বলল, বদলাতে হয়, সবাই তোমার মতো থাকতে পারে না। এটাই প্রথমবার ছিল যখন মোহন কথা বাড়াল, তাহলে কি আমি তোমাকে লজ্জিত করি? আরতি কিছু না ভেবেই বলেছিল, হ্যাঁ। সেই একটি শব্দ মোহনকে ভেতর থেকে কেটে ফেলল। সেই রাতে মোহন খাবার খেল না। আরতি লক্ষ্যও করল না। তারপর ঝগড়া সাধারণ বিষয় হয়ে গেল। আরতির মনে হতো মোহন তাকে বাধা দিচ্ছে, মোহনের মনে হতো সে নিজেকে হারিয়ে ফেলছে।
একদিন আরতি পরিষ্কার বলে দিল, আমি সম্পর্ক আর বয়ে বেড়াতে পারব না। মোহন অনেকক্ষণ চুপ থাকল, তারপর বলল, তাহলে ছেড়ে দাও। সেই গলায় রাগ ছিল না, ক্লান্তি ছিল। ডিভোর্স হলো, কাগজপত্রে কোনো কান্নাকাটি বা সমঝোতা ছাড়াই। আরতি ভাবল সে ঠিক কাজ করেছে। মোহন গ্রামে ফিরে এলো, কোনো অভিযোগ ছাড়াই। আর এখন আরতি আবার সেই কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে, খাকি উর্দিতে, সরকারি গাড়ির সাথে, পূর্ণ আভিজাত্য নিয়ে। কিন্তু ভেতরে কোথাও একটা কিছু কাঁপছিল। সে দরজায় করাঘাত করল। ভেতর থেকে একটি ধীর কণ্ঠ এলো, আসছে। দরজা খুলল। মোহন সামনে দাঁড়িয়েছিল। সেই একই মানুষ, কিন্তু একদম আলাদা। একটু দুর্বল, একটু রোগা, চোখে এক অদ্ভুত শান্তি। সে আরতিকে দেখল, উর্দি দেখল, তারাগুলো দেখল। তারপর শুধু এটুকু বলল, এলে তবে। তাতে কোনো অভিযোগ ছিল না, না ছিল কোনো অবাক হওয়া, আর না ছিল সেই প্রশ্ন যা 5 বছর পর দেখা হলে জিজ্ঞাসা করা হয়। আরতি এক মুহূর্তের জন্য সেখানেই থমকে গেল। সে ভেবেছিল মোহন তাকে দেখে চমকে যাবে, হয়তো রেগে যাবে, বা অন্তত জিজ্ঞাসা করবে যে কেন সে এসেছে। কিন্তু মোহন এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে প্রতিদিন তাকে এভাবেই দেখার অভ্যস্ত। কুঁড়েঘরের ভেতর থেকে হালকা রোদ আসছিল। মাটির মেঝে, এক কোণে পুরনো চারপাই, আর দেওয়ালের সাথে হেলান দেওয়া একটি ভাঙা চেয়ার। আরতি চারদিকে নজর ঘোরাল। এটি সেই একই কুঁড়েঘর ছিল, কিন্তু এখন আরও সংকুচিত মনে হচ্ছিল। বসুন। মোহন চেয়ারের দিকে ইশারা করল। আরতি প্রথমবার ইতস্তত করল। আইপিএস অফিসার হয়েও আজ তার বসতে সংকোচ হচ্ছিল। তিনি চেয়ারে বসলেন। মোহন চারপাইয়ের কিনারায় বসল। মাঝে এক অদ্ভুত নীরবতা ছিল, এমন নীরবতা যাতে শব্দ নয়, স্মৃতি কথা বলে। কুঁড়েঘরের বাইরে ধীরে ধীরে মানুষজন জমা হতে শুরু করেছিল। কেউ সরাসরি দেখছিল না, সবাই দূর থেকে উঁকি দিচ্ছিল। গ্রামবাসীর মধ্যে খবর ছড়িয়ে পড়েছিল যে মোহনের কুঁড়েঘরে আইপিএস ম্যাডাম এসেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে কোনো উত্তেজনা ছিল না, কোনো শোরগোল ছিল না, শুধু ছিল নিস্তব্ধতা। আরতি অনুভব করল এই নীরবতা স্বাভাবিক নয়। সে ধীরে থেকে জিজ্ঞাসা করল, সব ঠিক আছে তো? মোহন তার দিকে তাকালো, তারপর বাইরে তাকিয়ে বলল, গ্রাম এখন আর বেশি কথা বলে না। আরতি বুঝতে পারল না। মোহন উঠল, কলসি থেকে জল বের করল, একটি স্টিলের গ্লাসে ভরে আরতির দিকে বাড়িয়ে দিল। আরতি গ্লাস ধরার সময় তার হাতগুলো দেখল। সেই হাত যা একসময় তার জন্য মাঠে পরিশ্রম করত, এখন আরও খসখসে হয়ে গিয়েছে। সে জল খেল, গলা শুকিয়ে যাচ্ছিল। তুমি? আরতি কথা শুরু করতে চাইল, তারপর থেমে গেল। মোহন তার কথা শেষ করতে দিল না। আপনি এখানে কেন এসেছেন? প্রথমবার সে তুমির জায়গায় আপনি বলল। এই শব্দটি আরতিকে ভেতর পর্যন্ত বিঁধল। আমি সে আবার থামল। আইপিএস অফিসারের কাছে প্রতিটি প্রশ্নের উত্তর থাকে, কিন্তু আজ তার নিজের আশার তারণের উত্তর ছিল না। মোহন কোনো চাপ না দিয়ে বলল, কোনো দরকারি কাজ থাকলে বলো। আরতি অনুভব করল মোহন বদলে গিয়েছে। সে নুইয়ে পড়েনি, ভেঙে পড়েনি, শুধু আলাদা হয়ে গিয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা সরোজ কাকিমা এগিয়ে এলেন, গ্রামের সবচেয়ে পুরনো মহিলা, যিনি সব জানতেন। তিনি আরতির উর্দি দেখলেন, তারপর তার চোখের দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, ভেতরে জায়গা কম, কথা বাইরে বললে ভালো হবে। আরতি বাইরে এলেন। এখন পুরো গ্রাম সামনে ছিল, কিন্তু কোনো স্লোগান নেই, কোনো প্রশ্ন নেই, শুধু দৃষ্টি। সরোজ কাকিমা ভারী গলায় বললেন, আপনি 5 বছর পর এসেছেন। আরতি মাথা নিচু করলেন। আর আপনি জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে কিনা? কাকিমা থামলেন, তারপর বললেন, সব ঠিক তখন হতো যখন মোহন কথা বলতে পারত। আরতি চমকে উঠল, মানে? এবার একে একে মানুষ কথা বলতে শুরু করল। ডিভোর্সের পর মোহন গ্রাম ছাড়ার চেষ্টা করেছিল, শহরে গিয়েছিল কাজ খুঁজতে, কিন্তু সব জায়গায় মানুষ জিজ্ঞাসা করত, আইপিএস অফিসারের স্বামী হয়ে মজুরি? মানুষ হাসত, কিছু মানুষ টিটকারি মারত। আরতির নিঃশ্বাস দ্রুত হতে লাগল। সরোজ কাকিমা এগিয়ে এসে বললেন, কিন্তু মোহন কখনোই কাউকে বলেনি যে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। সে বলতো, ভুল হয়তো আমারই ছিল। এটা শুনে আরতির চোখ ভরে এলো। একজন লোক বলল, একবার থানায় তাকে ডাকা হয়েছিল। আরতি চমকে জিজ্ঞাসা করল, কেন? লোকটি বলল,
একটি মিথ্যা মামলায়। লোকেরা বলল যে আইপিএস স্ত্রীর নাম নিয়ে ধমকাচ্ছে। মোহন শুধু এটুকু বলেছিল, নাম নেবেন না, ও এখন আর আমার কেউ নয়। গ্রাম স্তব্ধ ছিল। আরতির মনে হচ্ছিল প্রতিটি শব্দ তার বুকে আঘাত করছে। সরোজ কাকিমা শেষ কথাটি বললেন, ম্যাডাম, মোহন আপনার কারণে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। এখন সে কথা বলে না, কারণ যখন সে কথা বলতো তখন মানুষ হাসত। আরতি পিছন ফিরে তাকাল। মোহন কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়েছিল, চুপ, শান্ত, যেন এই সব কথা তার নয়, অন্য কারোর। আরতি কাঁপানো গলায় জিজ্ঞাসা করল, এই সব তুমি আমাকে আগে কেন বলনি? মোহন প্রথমবার সরাসরি চোখে চোখ রাখল। আপনি তো কখনো জিজ্ঞাসা করেননি। এই বাক্যটি আরতিকে একটি থাপ্পড়ের মতো লাগল। গ্রাম আবার নিস্তব্ধ হয়ে গেল। এখন আরতি বুঝতে পারছিল যে এটি শুধু একটি ভেঙে যাওয়া সম্পর্ক ছিল না, এটি ছিল একজন মানুষের চুপচাপ আত্মত্যাগ। আর তিনি অনুভব করতে পারছিলেন যে এটি তো মাত্র শুরু। এখনও সেই সত্য সামনে আসা বাকি আছে, যা শুধু তাকে নয়, পুরো রামপুর গ্রামকে আরও স্তম্ভিত করে দেওয়ার মতো ছিল। রামপুর গ্রামের বাতাস হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। এমন নয় যে ঝড় এসেছিল, বরং এমন যে প্রতিটি মানুষের নিঃশ্বাসে কোনো কথা আটকে গিয়েছিল। আরতি চুপচাপ দাঁড়িয়েছিলেন, খাকি উর্দিতে, কিন্তু এখন তার পিঠ সোজা ছিল না। তিনি ভেবেছিলেন তিনি এসেছেন, দেখবেন, দুটো কথা বলবেন আর চলে যাবেন। কিন্তু গ্রামের মানুষের চোখে যে নীরবতা ছিল তা কোনো সাধারণ গল্পের ছিল না। সরোজ কাকিমা ধীরে থেকে বললেন, ম্যাডাম, এখন আপনি যা শুনলেন তা পুরো সত্য নয়। আরতির বুক কেঁপে উঠল। আর সে বাকি আছে কাকিমা। কাকিমা একটি দীর্ঘশ্বাস নিলেন। যে কথা মোহন আমাদেরও অনেক পরে জানিয়েছিল, সেই কথা। মোহন কুঁড়েঘরের বাইরে এসে চৌকাঠে বসল। সে এখনও কিছু বলছিল না, যেন ঠিক করে নিয়েছে যে তার গল্প এখনও অন্যদের মাধ্যমেই সামনে আসবে। গ্রামের একজন বয়স্ক মানুষ এগিয়ে এলেন। তার নাম ছিল হরদীপ সিং। তিনি আরতির উর্দি দেখলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, ডিভোর্সের প্রায় 6 মাস পর এক রাতে মোহন গ্রামে ফিরেছিল। মুখে চোট ছিল। আরতি দ্রুত জিজ্ঞাসা করল, চোট? কেমন চোট? হরদেব সিং বললেন, থানা থেকে এসেছিল। আরতির বুক ধরফর করে উঠল। একজন ঠিকাদার একটি মিথ্যা কেস করে দিয়েছিল। তারা বলল যে মোহন তাকে ধমক দিয়েছে আইপিএস অফিসারের স্ত্রীর নাম নিয়ে। আরতির চোখ বড় হয়ে গেল। থানায় তাকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হলো। আরও একজন লোক বলল, জিজ্ঞাসাবাদ হলো, আর যখন কেউ বলল যে স্ত্রীর সাথে একবার কথা বলো, সে আইপিএস, 1 মিনিটে ছাড়া পেয়ে যাবে। হরদেব সিংয়ের গলা ভারী হয়ে গেল। তো মোহন পরিষ্কার বলল, ও আমার স্ত্রী নয়, আর ওর নাম নেবেন না। আরতির মাথা নিচু হয়ে গেল। সরোজ কাকিমা এগিয়ে এসে বললেন, ম্যাডাম, সেই রাতে মোহন আপনার কাছে সাহায্য চাইতে পারত, কিন্তু সে চায়নি। সে বলেছিল, আমার নামে যদি তার সম্মানে আঘাত লাগে তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারব না। আরতির চোখ দিয়ে জল ঝরতে লাগল। সে চেয়েও আটকাতে পারল না। সে প্রথমবার অনুভব করল যে লোকটিকে সে দুর্বল ভাবত, সেই লোকটাই তার শক্তির জন্য সবচেয়ে বড় দাম নিজে চুকিয়েছিল। আরতির আঙুল কাঁপতে লাগল। সরোজ কাকিমা শেষ কথাটি বললেন, ম্যাডাম, মোহন আপনার থেকে দূরত্ব ঘৃণা থেকে রাখেনি, ভালোবাসা থেকে রেখেছিল। সে দূরত্ব বজায় রাখল যাতে আপনার পরিচয় তার পরিস্থিতির কারণে ছোট না হয়ে যায়। পুরো গ্রাম খামোশ ছিল। আরতির মনে হচ্ছিল সে আর দাঁড়িয়ে নেই, কোথাও ভেতরে তলিয়ে যাচ্ছে। সে মোহনের দিকে তাকাল। এসব কি সত্যি? মোহন মাথা নাড়ল। শুধু এটুকু তুমি আমাকে কখনো বলোনি কেন? মোহন প্রথমবার লম্বা কথা বলল। সে শান্তভাবে বলল, আপনি অফিসার ছিলেন, আর আমি আপনার সমস্যা হতে চাইনি। এই শব্দগুলো আরতির হৃদয়ে গেঁথে গেল। আমি ভেবেছিলাম, মোহন বলল, আপনি উপরে উঠছেন, আমি নিচে থেকে আপনার নামটা পরিষ্কার রাখি। গ্রামের মানুষের চোখে ভরে এলো। আরতি প্রথমবার নিজের কাঁধের তাড়াগুলোর দিকে তাকাল। সেই তাড়াগুলো আজ তার কাছে বোঝা মনে হচ্ছিল। সে ধীর গলায় বলল, যদি আমি জানতে পারতাম। মোহন মাঝখানেই থামিয়ে দিল। এখন তো জেনে গেছেন। তার শব্দে কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু একটি সীমা। সেই মুহূর্তেই আরতি বুঝতে পারল এই গল্প আর পেছনে ফিরতে পারবে না। যা ভেঙে গেছে তা জোড়া দেওয়ার আগে বুঝতে হয়। আর সে পরিষ্কার দেখতে পাচ্ছিল সবচেয়ে কঠিন অংশটা এখনও বাকি। কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে সত্যিটা কী ছিল, প্রশ্ন ছিল এখন এরপর কী।
খুব বেলা হয়ে গিয়েছিল, কিন্তু আরতির প্রথমবার নিজের খাকি উর্দিটা ভারী মনে হচ্ছিল, এমন ভারী যেন কাঁধের তাড়া নয়, কারুর নীরবতা ঝুলে আছে। মোহন কুড়ে ঘরের চৌকাঠে দাঁড়িয়েছিল, চোখ সামনে, আওয়াজ ভেতরে। আরতি তার সামনে দাঁড়িয়েছিল, অফিসারের মতো নয়, এমন এক মানুষের মতো যে প্রথমবার নিজের সিদ্ধান্তের জন্য ভয় পাচ্ছে। সে গলা পরিষ্কার করল, মোহন, আমি এখানে শুধু দেখতে আসিনি। মোহন তার দিকে তাকালো, তারপর নজর সরিয়ে নিল। দেখে নিয়েছেন, এবার যান। এই যান শব্দটি আরতির কাছে কোনো নির্দেশের চেয়ে বন্ধ দরজার মতো মনে হল। আমি সাহায্য করতে চাই, আরতি বলল। গলায় আভিজাত্য ছিল না, শুধু চেষ্টা ছিল। মোহন হালকা হাসল। সাহায্য? সেই হাসিতে বিদ্রুপ ছিল না, ক্লান্তি ছিল। হ্যাঁ, আরতি বলল, তোমার জন্য বাড়ি, কাজ, চিকিৎসা, যা প্রয়োজন। মোহন প্রথমবার হাত তুলে তাকে থামাল। ব্যাস, গ্রামের হাওয়া থমকে গেল। ম্যাডাম, সে জেনে ইচ্ছেকৃত বলল, আপনি খুব বড় অফিসার, আপনার কাছে সব আছে, কিন্তু আপনি যা দিচ্ছেন তা আমার কাছে আগে থেকেই ছিল। আরতি বুঝতে পারল না। কি? মোহন গলা না চড়িয়েই বলল, সম্মান, যা আমি তখন হারিয়েছিলাম যখন আপনি বলেছিলেন যে আমি আপনার লেভেলের নই। এই বাক্যটি আরতিকে সেই সন্ধ্যায় নিয়ে গেল যখন সে রাগের মাথায় সেই কথাটি বলেছিল আর মোহন চুপ ছিল। সে এগিয়ে গিয়ে বলল, আমি ক্ষমা চাইতে এসেছি। মোহন মাথা নিচু করে নিল। ক্ষমা খুব বড় জিনিস, কিন্তু তা দিয়ে সব ফিরে আসে না। আরতি গ্রামের দিকে তাকাল। সরোজ কাকিমা, হারদীপ সিং সবাই দাঁড়িয়েছিল, চুপচাপ দেখছিল। আরতি সাহস সঞ্চয় করল। আমি চাইলে তোমার জন্য সব সহজ করে দিতে পারি। কথা বলতেই তার উপলব্ধি হল সে আবার সেই কাজটাই করছে যা থেকে মোহন দূরে পালিয়েছিল। মোহন শান্তভাবে বলল, এটাই তো পার্থক্য ম্যাডাম, আপনি করতে পারি বলেন, আর আমি চাইতে চাই, অর্থাৎ শুনতে চাই। আরতির চোখ ভরে এলো। আমি চাই যে তুমি ঠিক থাকো। মোহন তার দিকে সরাসরি দীর্ঘ নজর দিল। আমি ঠিক আছি, সে বলল, আপনার শুধু এটা বুঝতে দেরি হয়ে গেল। আরতি পকেট থেকে একটি কাগজ বের করল, সরকারি লেটার হেড। এই দেখো, সে বলল, তোমার জন্য শহরে কাজ। মোহন কাগজটার দিকে তাকালও না। কেন? আরতির গলা ভেঙে গেল। কারণ, মোহন বলল, আমি এখন কারুর দয়া নিয়ে নিজের অস্তিত্বকে আবারও অস্বীকার করতে চাই না। কথা বলার সময় তার গলা প্রথমবার কিছুটা ভারী হল। যখন আমি আপনার কাছে কিছু চাইনি তখন আপনি অফিসার হয়ে চলে গেলেন, এখন যখন আপনি অফিসার হয়ে ফিরেছেন, আমি কিভাবে চেয়ে নেব? গ্রামে কোনো ফিসফাস ছিল না, সবাই শুনছিল, বুঝছিল। আরতি শেষ চেষ্টা করল, মোহন, যদি আমি উর্দি খুলে ফেলি। এক মুহূর্তের জন্য মোহনের চোখ উঠল, তারপর সে খুব ধীর গলায় বলল, তখনও অনেক দেরি হয়ে গেছে। আরতির বুক কেঁপে উঠল। মোহন বলল, আমি আর সেই মানুষটা নই যে আপনার আগে পিছে চলবে। আমি এখানে আছি কারণ এটাই আমার জায়গা। আর আমার? আরতি জিজ্ঞাসা করল। মোহন বলল, আপনার জায়গা অনেক উপরে, এত উপরে যে আপনি এখানে এলেন তো সব নড়ে উঠল। তার গলায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু সত্য। সরোজ কাকিমা এগিয়ে এলেন। ম্যাডাম, তিনি বললেন, মোহন আপনাকে কখনো আটকায়নি, আজ সে নিজেকে আটকাচ্ছে। আরতি বুঝতে পারল এই লড়াই আর বাইরের ছিল না, এই লড়াই ছিল তার ভেতরের। সে মোহনের দিকে তাকাল। আমি কয়েকদিন এখানে থাকতে পারি? মোহন মাথা নাড়ল। গ্রাম অতিথিদের জন্য খোলা, কিন্তু কুড়ে ঘর নয়। এই বাক্যটি আরতির কাছে কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি সীমারেখা মনে হল। সন্ধ্যা নামতে লাগল। সরকারি গাড়ি ওখানেই দাঁড়িয়েছিল। ড্রাইভার দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আরতি এক পা পেছনে নিল, তারপর দ্বিতীয় পা। মোহন চৌকাঠে দাঁড়িয়ে রইল, না তাকে আটকাল, না তাকাল। আরতি শেষবারের মতো বলল, যদি কখনো প্রয়োজন পড়ে। মোহন তার কথা শেষ করতে দিল না। প্রয়োজন পড়লে মানুষ নিজেই উঠে দাঁড়ায়। আরতির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ঘুরে গেল। গ্রাম এখনও চুপ ছিল, কিন্তু এই নীরবতা ছিল সম্মানের। গাড়িতে বসার সময় আরতি অনুভব করল, আজ সে কোনো কেসে হারেনি, কিন্তু জীবনে প্রথমবার হার স্বীকার করেছে। আর সে এটাও বুঝে গেল যে গল্প এখনও শেষ হয়নি, কারণ কিছু সিদ্ধান্ত সাথে সাথে প্রভাব দেখায় না, তা জীবনভর বিততে থাকে। সরকারি এসইউভি গ্রাম থেকে বের হতে লাগল। ড্রাইভার সাইড মিররে দেখল, ম্যাডাম। আরতি কোনো জবাব দিল না। সে জানলার বাইরে তাকিয়েছিল। গ্রাম পেছনে ফেলে যাচ্ছিল।
কিন্তু কুঁড়ে ঘরটা তার চোখের সামনে থেকে সরছিল না। সেই একই কুঁড়ে ঘর, একই চৌকাঠ, আর সেখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, যে একসময় তার জীবন ছিল আর এখন তার সবচেয়ে বড় হার। মোহন ওখানেই দাঁড়িয়ে রইল। সে গাড়িটিকে যেতে দেখল না। সে জানত, যদি দেখে ফেলে তবে হয়তো সেই সিদ্ধান্তটি টলে যেতে পারে, যা সে অনেক কষ্টে নিয়েছিল। সে নিজের মনে অনেকবার প্রশ্ন করেছিল, আমি কি ভুল করছি? কিন্তু প্রতিবার উত্তর একটাই এলো, ভুল তখন ছিল যখন আমি চুপচাপ নিজেকে ছোট মেনে নিয়েছিলাম। আজ প্রথমবার সে নিজেকে ছোট হতে দেয়নি। গ্রামে কোনো উৎসব ছিল না, কোনো আলোচনা ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শান্তি। সরোজ কাকিমা মোহনের কাছে এসে বললেন, বাবা, তুই ঠিক করেছিস। মোহন মাথা নিচু করে নিল। কাকিমা, ঠিক ভুল জানি না, শুধু জানি যদি আজ নুয়ে যেতাম তবে নিজেকে কখনো আয়নায় দেখতে পারতাম না। হরদেব সিং বললেন, আজ তুই গরিব রয়ে গেলি, কিন্তু ছোট হলি না। মোহন কিছু বলল না। সে কুড়েঘরের ভেতরে চলে গেল। 4 পায়ের উপর বসল, দেওয়ালের দিকে তাকাল। সেই দেওয়াল, যাতে একসময় আরতির স্বপ্নগুলো ঝোলানো ছিল, এখন সেখানে শুধু স্তব্ধতা। কিন্তু এই স্তব্ধতা দুর্বলতার নয়, এই স্তব্ধতা আত্মসম্মানের। ওদিকে গাড়ি শহরের দিকে এগোচ্ছিল। আরতিকে এখন আর আইপিএস অফিসার মনে হচ্ছিল না। তাকে শুধু এমন এক মহিলা মনে হচ্ছিল, যার কাছে সব কিছু আছে, নেই শুধু সেই মানুষটি যে তাকে সবকিছু হতে দিয়েছিল। ড্রাইভার সাহস করে জিজ্ঞাসা করল, ম্যাডাম, সরাসরি গেস্ট হাউসে? আরতি মাথা নাড়ল, হ্যাঁ। কিন্তু তার গলায় সেই কঠোরতা ছিল না যা দেখে মানুষ ভয় পেত। রাত হল। আরতি গেস্ট হাউসের রুমে বসেছিলেন। উর্দি চেয়ারে ঝোলানো ছিল। তারাগুলো হালকা আলোয় জলজল করছিল। সে অনেকক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল যখন মোহন বলেছিল, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি আবার নিজেকে অস্বীকার করতে পারব না। এই বাক্যটি তার জন্য সাজা হয়ে দাঁড়িয়েছে, এমন সাজা যেখানে কোনো জেল ছিল না, কিন্তু প্রতিটা রাত বন্দী ছিল। পরের দিন অফিসে সবকিছুই স্বাভাবিক ছিল। ফাইল, মিটিং, সালাম। একজন জুনিয়র অফিসার বলল, ম্যাডাম, কালকের ইন্সপেকশন খুব কড়া ছিল। আরতি মাথা নাড়ল, ঠিক আছে, সবকিছুই আগের মতো ছিল। কিন্তু কিছুই আগের মতো ছিল না। এখন যখন কেউ তাকে ম্যাডাম বলে ডাকত, তার মোহনের সেই আপনি কথাটি মনে পড়ে যেত। এখন যখন কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করত, তার সেই দিনটির কথা মনে পড়ত যখন সে একজন মানুষকে নিজের লেভেলের মনে করেনি। মাস কেটে গেল। আরতির বদলি হয়ে গেল। নতুন জায়গা, নতুন দায়িত্ব, পদ বাড়ল, নাম আরও বড় হল। কিন্তু রাতগুলো আরও লম্বা হতে লাগল। প্রতিবার যখন সে আয়নায় নিজেকে দেখত, উর্দি দেখতে পেত না। সে দেখতে পেত সেই মহিলাকে, যে যদি সময় থাকতে থেমে যেত তবে হয়তো আজ একা হতো না। আর মোহন ওখানেই থাকল। কুড়েঘর একই, কাজ একই, জীবন সাধারণ। কিন্তু গ্রামের মানুষ এখন তাকে মাথা নিচু করে সম্মান জানাত। কেউ বলতো না আইপিএস অফিসারের স্বামী, সবাই বলতো সেই মানুষটা যে অফিসারের সামনেও নিজেকে বিক্রি করেনি। মোহন কখনো আরতির সাহায্য নেয়নি, কখনো তার নামের সাহায্য নেয়নি। সে জানত যদি সম্মান ধারের হয় তবে আত্মার ঋণে ডুবে যায়। একদিন গ্রামে খবর এলো, ম্যাডাম বড় অপারেশন করেছেন। লোকেরা বলল, খুব বড় অফিসার। মোহন শুনল, চুপ থাকল। সে কখনো অভিশাপ দেয়নি, কখনো অভিযোগ করেনি। তার কাছে আরতি এখন একটি ফেলে আসা অধ্যায়, যা থেকে শিক্ষা মিলেছিল, কিন্তু যা পুনরায় পড়া জরুরি ছিল না। অনেক বছর পর আরতি একটি কনফারেন্সে ছিল। স্টেজে বসেছিল, হাততালি বাজছিল। কিন্তু হঠাৎ তার মনে হল যেন সেই হাততালি তার জন্য নয়, সেই সিদ্ধান্তের জন্য বাজছে যা সে কখনো নেয়নি। সে চোখ বন্ধ করে নিল, আর প্রথমবার খোলা মঞ্চে নয়, নিজের ভেতরে সে ভেঙে পড়ল। বন্ধুরা, একজন মানুষ নিজের আত্মসম্মান বাঁচিয়ে নিল, আর একজন মহিলা পদ, প্রতিষ্ঠা, শক্তি সবকিছু বাঁচিয়ে নিল। কিন্তু জীবনভরের এমন এক যন্ত্রণা সঙ্গী করে নিল, যা প্রতিটা সালাম আর হাততালির মাঝে তাকে মনে করিয়ে দিত, কিছু সম্পর্ক দেরিতে বোঝা গেলে ক্ষমাও হার হয়ে যায়। আর এটাই কারণ ছিল যে সেদিন রামপুর গ্রাম স্তব্ধ হয়নি, তা ইতিহাস হয়ে গিয়েছিল। এখন প্রশ্ন আপনার কাছে, যদি আপনি মোহনের জায়গায় হতেন, তবে কি আত্মসম্মানের জন্য একই সিদ্ধান্ত নিতেন, নাকি ক্ষমা গ্রহণ করে সম্পর্ক পুনরায় জোড়া দেওয়ার চেষ্টা করতেন? আর একটি কথা, সততার সাথে বলুন, কোনো মানুষকে কি তখন ছেড়ে দেওয়া ঠিক, যখন সে আপনার সবচেয়ে খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়েছিল? নাকি পদ, পরিচয় আর পরিস্থিতি সত্যিই সম্পর্কের চেয়ে বড় হয়ে যায়? কমেন্টে শুধু উত্তর লিখবেন না, নিজের মনের সত্যি কথাটি লিখুন। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং এমন সব সত্য, গভীর ও মনকে নাড়া দেওয়া গল্পের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে,
যেখানে আবার একটি সিদ্ধান্ত, একটি নীরবতা এবং একটি সত্য আপনার জন্য অপেক্ষা করবে।